আসসালামু আলাইকুম। আমরা এখন আমাদের রাইটিং টেস্টটা শুরু করতে যাচ্ছি। আপনারা কিন্তু অলরেডি আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের আজকে রাইটিং টাস্ক 1 এর টপিকটা কি, কফি অ্যান্ড টি বাইং অ্যান্ড ড্রিঙ্কিং হ্যাবিট। মানে তারা আমাদেরকে যেই ডায়াগ্রামটা দিয়েছে সেই ডায়াগ্রামে কফি এবং চা কেনার এবং পান করার যেই হ্যাবিটগুলো আছে বা অভ্যাসগুলো আছে সেগুলোর উপর ভিত্তি করে একটা রাইটিং টাস্ক আছে এই টাস্ক 1-এ। আমরা টাস্ক 1-এ জানি যে একটা ওয়ার্ড লিমিট থাকে অ্যাটলিস্ট 150 ওয়ার্ডস, মানে অন্তত 150 ওয়ার্ডস আমাদেরকে লিখতে হয়। তারপরে আমরা আরও জানি, এখানে খেয়াল করে দেখবেন একটা বক্সের ভিতর তারা এই ডায়াগ্রামগুলোর মধ্যে কি রয়েছে সেটা আমাদেরকে বলেছে। কি বলেছে তারা? দ্য চার্ট বিলো শোজ দ্য রেজাল্টস অফ আ সার্ভে অ্যাবাউট পিপলস কফি অ্যান্ড টি বাইং অ্যান্ড ড্রিঙ্কিং হ্যাবিটস ইন 5 অস্ট্রেলিয়ান সিটিজ। মানে এই যেই চার্টটা আছে সেটা হচ্ছে একটা জরিপ করা হয়েছিল, যে জরিপের মাধ্যমে মানুষজনের কফি এবং টি বাইং অ্যান্ড ড্রিঙ্কিং হ্যাবিটস দেখা হয়েছিল বা পর্যবেক্ষণ করা হয়েছিল 5টা অস্ট্রেলিয়ান সিটিতে। তাছাড়া এর পরের লাইনেই বলা হয়েছে যে সামারাইজ দ্য ইনফরমেশন বাই সিলেক্টিং অ্যান্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার্স অ্যান্ড মেক কম্প্যারিজনস ওয়্যার রেলেভেন্ট। মানে আমাদেরকে যা যা এখানে ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি এখানে মেইন যেই ফিচারগুলো রয়েছে বা তথ্যগুলো রয়েছে সেগুলোকে সামারাইজ করে আমাদেরকে লিখতে হবে। প্রথম যেই লাইনটা আছে, যেই লাইনে বলেছে যে চার্ট শোজ দ্য রেজাল্টস অফ আ সার্ভে অ্যাবাউট পিপলস কফি অ্যান্ড টি বাইং অ্যান্ড ড্রিঙ্কিং হ্যাবিটস ইন 5 অস্ট্রেলিয়ান সিটিজ, এই লাইনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই লাইনটা আমাদেরকে পরবর্তীতে যখন আমরা আমাদের টাস্ক 1টা লিখবো আমাদেরকে প্যারাফ্রেজ করতে হবে। মানে হুবহু এই লাইনে যেটা বলা আছে সেই তথ্যটাই বলতে হবে, কিন্তু ভিন্ন শব্দ ব্যবহার করে বলতে হবে। সো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট লাইন। এটা প্যারাফ্রেজ করতে একদম প্রথম লাইনে আপনার টাস্ক 1-এ কখনোই ভুলবেন না। আচ্ছা, তারপর আমরা এখানে দেখছি যে এখানে ডায়াগ্রামটা দেওয়া আছে। আমরা মূলত আমাদের রাইটিং মকগুলোতে যেটা করব, আমরা বিভিন্ন ব্যান্ডের কিছু আনসার স্যাম্পল আপনাদের জন্য রেখেছি এবং এই আনসার স্যাম্পলগুলোতে কি কি সঠিক করা হয়েছে, কি কি ভুল করা হয়েছে, কি জিনিস ভালো করলে এই আনসার স্যাম্পলটা আরও ভালো হতো, আমরা সেগুলো যাচাই করার চেষ্টা করব। সো আমরা এখানে ডায়াগ্রামে দেখতে পাচ্ছি কফি এবং টি বাইং হ্যাবিটসের কথা বলা হয়েছে। সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন, অ্যাডেলেড, হোবার্ট নামের 4টা শহরের কথা বলা হয়েছে। পার্সেন্টেজ অফ সিটি রেসিডেন্টস, মানে কত পার্সেন্টেজ অফ সিটি রেসিডেন্টস আসলে কি ধরনের কফি বাইং হ্যাবিটস আছে বা টি বাইং হ্যাবিটস আছে বা ড্রিঙ্কিং হ্যাবিটস আছে সেটার কথা বলা হবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি 3টা তথ্য দেওয়া আছে যে যেই বক্সগুলো একদম কালো করে পূরণ করা সেটা হচ্ছে বট ফ্রেশ কফি ইন দ্য লাস্ট 4 উইকস। মানে প্রত্যেকটা কালো বক্স হচ্ছে যারা লাস্ট 4 সপ্তাহে একদম ফ্রেশ কফি কিনেছে তাদের কথা বলছে। তারপর আমরা দেখতে পাচ্ছি একটা ক্রস প্যাটার্নে কিছু বক্সেস আছে প্রত্যেকটা সিটির সাথে। সেই ক্রস যে বক্সগুলো আছে সেগুলো হচ্ছে ইনস্ট্যান্ট কফি যারা কিনেছে তাদের কথা বলছে গত 4 সপ্তাহে। এবং একটা আছে একটু হালকা অ্যাশ কালারের প্রত্যেকটা শহরের সাথে, সেটা হচ্ছে ওয়েন্ট টু আ ক্যাফে ফর কফি অর টি ইন দ্য লাস্ট 4 উইকস। মানে লাস্ট 4 সপ্তাহে তারা কফি অথবা চা কিনতে একটা ক্যাফেতে গিয়েছিল, খেতে একটা ক্যাফেতে গিয়েছিল। আমরা মোটামুটি ডায়াগ্রামের তথ্যটা বুঝেছি। আমরা এবার দেখি যে একজন যে অ্যান্সারটা অ্যাটেম্প্ট করেছে সেই অ্যান্সারটা কিভাবে অ্যাটেম্প্ট করেছে। তো আমরা এখানে আমাদের স্ক্রিনে এখন একটা স্যাম্পল আনসার দেখতে পাচ্ছি। যেই স্যাম্পল আনসারটা আমরা দেখে বোঝার চেষ্টা করব যে এই আনসারে কোন কোন জিনিসগুলো সে ভালো করেছে এবং কোন কোন জিনিসগুলো আরও বেটার করলে সে হয়তো আর একটু বেটার স্কোর করতো। সো একদম প্রথমে আপনারা এখানে খেয়াল করে দেখবেন এইখানে যে প্রথম লাইনটা আছে, দ্য বার চার্ট ডিটেলস ড্রিঙ্কিং হ্যাবিটস ইন 5 অস্ট্রেলিয়ান সিটিজ অ্যাজ দে রিলেট টু কফি অ্যান্ড টি ওভার দ্য লাস্ট 4 উইকস। এই যেই সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটা কিন্তু এই সেন্টেন্সের একটা প্যারাফ্রেজ এবং এটা প্রত্যেকটা লেখার জন্য কিন্তু ম্যান্ডেটরি। এটা আপনাদের যে রাইটিং স্যাম্পলটা আছে বা রাইটিং টেস্টটা আছে সেখানে কিন্তু এটা লিখতেই হয়, প্যারাফ্রেজ করে লিখতেই হয়। সো এখানে আপনাদের প্যারাফ্রেজিং স্কিলস অনেক ভালো থাকতে হবে এবং সিনোনিমস সম্পর্কে অনেক ভালো ধারণা থাকতে হবে। কেন বলছি খেয়াল করে দেখবেন, এই যে লাইনটা আছে এইখানে বার চার্ট না, প্রশ্নে বলেছিল চার্ট, এই লাইনের প্যারাফ্রেজ এই প্রথম লাইনটা। সো এখানে চার্ট বলেছে, এখানে সে বার চার্ট বলেছে। তাছাড়া এইখানে খেয়াল করে দেখবেন সে বলেছে শোজ, ঠিক এই জায়গাটাতে এটা হয়ে গিয়েছে ডিটেলস। মানে এখানে বলেছে চার্ট বিলো শোজ, আপনি অ্যান্সারে দিয়েছেন দ্য বার চার্ট ডিটেলস, বা ইনি যে অ্যান্সার করেছে সে বলেছে ডিটেলস।
তারপরে দেখবেন এখানে বলেছে দ্য রেজাল্টস অফ আ সার্ভে এক্সেট্রা এক্সেট্রা, বলেছে কফি অ্যান্ড টি বাইং অ্যান্ড ড্রিঙ্কিং হ্যাবিটস ইন 5 অস্ট্রেলিয়ান সিটিজ, এবং এইখানে বলেছে in 5 Australian cities as they relate to coffee and tea over the last 4 weeks. এই যে লাইনটা আছে এখানে খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য মিস হয়ে গিয়েছে। খেয়াল করে দেখবেন প্রশ্নে আমাদেরকে বলেছিল বাইং অ্যান্ড ড্রিঙ্কিং হ্যাবিটস, ইনি যে অ্যান্সার লিখেছে ইনি লিখেছে শুধুমাত্র ড্রিঙ্কিং হ্যাবিটস, তার মানে সে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস মিস করেছে, সেটা হচ্ছে বাইং। সো আমাদের এখানে বাইং এবং ড্রিঙ্কিং হ্যাবিটসের কথা বলা হয়েছে, আমাদের হয়তো বা এখানে বলা উচিত ছিল যে পারচেজিং, হেন্স বাইং, মানে বাইং এর সিনোনিম হিসেবে পারচেজিং সে দিতে পারতো, অ্যান্ড ড্রিঙ্কিং হ্যাবিটস হয়তোবা সে ড্রিঙ্কিং হ্যাবিটস না বলে কনজাম্পশন বলতে পারতো, কারণ টি অ্যান্ড কফি তো আসলে কনজিউমও করে ড্রিঙ্কও করে, অসুবিধা কিন্তু নাই। সো তাইলে এখানে সে তথ্যটা মিস করতো না, আমরা এখানে বাইং এর পরিবর্তে পারচেজিং বলতে পারতাম, যেখানে এই ব্যক্তিটা পুরোপুরি বাইং এর কথা মিস করেছে, তাই সে কিন্তু এখানে প্যারাফ্রেজিং এ মার্ক একটু কম পাবে। সো এই ইন্ট্রোডাক্টরি যেই সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটা হচ্ছে মূলত এই সেন্টেন্সের প্যারাফ্রেজ। আচ্ছা, তারপরে খেয়াল করে দেখবেন এখানে বলেছে ওভারঅল মোর দেন হাফ দ্য পপুলেশন ইন অল সিটিজ এক্সেপ্ট অ্যাডিলেড went to a cafe for coffee or tea, while buying instant coffee was also popular and buying fresh coffee generally less common. এই যে সেন্টেন্সটা আছে এটাকে কিন্তু বলে হলো ওভারভিউ সেন্টেন্স, এবং এই ওভারভিউ সেন্টেন্সটাও কিন্তু IELTS টাস্ক 1 এ খুবই ম্যান্ডেটরি, এটা থাকতেই হবে। আপনার ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্টটা বলার পরে একটা ওভারভিউ স্টেটমেন্ট দিতে হয়, যে ওভারভিউ স্টেটমেন্টে আপনি মূলত পুরো ছবিটা দেখে মূল কি কি তথ্য খেয়াল করতে পারছেন, বা একদম খুবই স্পেসিফিক হাইলাইট যেগুলো আছে, যেগুলো চোখে পড়ার মতো তথ্য, সেই তথ্যগুলো এই ওভারভিউ স্টেটমেন্টে দিতে হয়। এখানে সে ওভারভিউ স্টেটমেন্টটা ওভারঅল শব্দটা দিয়ে শুরু করেছে, হুইচ ইজ গুড। ওভারঅল শব্দটা দিয়ে যদি শুরু হয়ে থাকে তাহলে কিন্তু ভালো ওভারভিউ স্টেটমেন্ট সাধারণত ওভারঅল দিয়েই শুরু করতে হয়। তারপরে খেয়াল করে দেখবেন বলেছে মোর দেন হাফ দ্য পপুলেশন ইন অল সিটিজ এক্সেপ্ট অ্যাডিলেড, মানে অ্যাডিলেড বাদে বাকি সব সিটিজে ক্যাফেতে কফির জন্য অথবা টি এর জন্য যেত। went to a cafe for coffee or tea more than half the population, তার মানে তাদের যত পপুলেশন জনসংখ্যা রয়েছে তার থেকে মোর দেন হাফই আসলে এই ক্যাফেতে গিয়ে তারা কিন্তু এই যে ক্যাফে আর কফির জন্য যাচ্ছে হচ্ছে এই গ্রেটা। সো খেয়াল করে দেখবেন এই গ্রে বাকিদের ক্ষেত্রে 50%-এর উপরে, শুধুমাত্র অ্যাডিলেডের ক্ষেত্রে 50%-এর নিচে। সো সে একটা ভালো তথ্য বলেছে। তারপরে কি বলেছে, while buying instant coffee was also popular and instant coffee was also popular, আচ্ছা সে এটা নিয়ে আর তেমন কিছু বলেনি, ইনস্ট্যান্ট কফি সবার ক্ষেত্রেই মোটামুটি সিমিলার লেভেলেরই পপুলার, and buying fresh coffee generally less common, যে সব ক্ষেত্রেই ফ্রেশ কফি সবার ক্ষেত্রেই আসলে কম কমন, মানে এতটা কমন না। কিন্তু এই সেন্টেন্সটাকে ওভারঅল আরো বেটার ভাবে স্ট্রাকচার করা যেত, যেমন ওভারঅল মোর দেন হাফ দ্য পপুলেশন ইন অল সিটিজ এক্সেপ্ট অ্যাডিলেড went to a cafe for coffee or tea, এই জায়গাটাতে আমরা একটা সেমিকোলন দিয়ে এটাও বলতে পারতাম additionally buying instant coffee was also popular among all the cities in general and buying fresh coffee was less common, অথবা buying fresh coffee was less common among people। অনেকভাবেই কিন্তু এই সেন্টেন্সটাকে একটু ভেঙে আর একটু ছোট করা যেত। এত বড় একটা সেন্টেন্স দিলে অনেক সময় দেখা যায় কমা স্প্লাইস করার এরর বেড়ে যায় বা সেন্টেন্সটা শোনাতে খুব ক্লামজি লাগে। সো এখানে আমার যতটুকু বেটার মনে হয় সেটা হচ্ছে যে এই জায়গাটাতে আমরা একটা সেমিকোলন দিয়ে দুটো সেন্টেন্সকে ভাগ করে দিতাম, তারপরে পরবর্তী সেন্টেন্সটাকে লিখতাম এডিশনালি বা কোনো একটা লিঙ্কিং ওয়ার্ড ইউজ করে। খেয়াল করে দেখবেন লিঙ্কিং ওয়ার্ড ইউজ করার জন্য কিন্তু আপনার কাছে বাড়তি মার্ক দেওয়া হয়। সো আমরা যদি এখানে ভাগ করে আলাদা লিঙ্কিং ওয়ার্ড দিতাম আসলে ভালোই হতো, সমস্যা নাই। আমরা ওভারঅল জানি যে আমাদের টাস্ক অ্যাচিভমেন্টে মার্ক রয়েছে, টাস্ক অ্যাচিভমেন্ট। তাছাড়া আমাদের কোহেরেন্স অ্যান্ড কোহিশনে মার্ক রয়েছে, কোহেরেন্স অ্যান্ড কোহিশন। তাছাড়া লেক্সিক্যাল রিসোর্সে মার্ক রয়েছে এবং গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসিতে মার্ক রয়েছে। সো আমরা যে লিঙ্কিং ওয়ার্ড ইউজ করার কথা বললাম এটা কিন্তু কোহেরেন্স অ্যান্ড কোহিশনে আমাদের মার্কটা আরেকটু বাড়িয়ে দিত। তারপরে সে হচ্ছে তার ডিটেলগুলোতে গিয়েছে। এই প্যারাগ্রাফের মেইন যে সমস্যাটা আছে সেই সমস্যাটা হচ্ছে এই প্যারাগ্রাফটাতে, এই যে এসেটা আছে এখানে প্যারাগ্রাফিং
খুবই খারাপভাবে করা হয়েছে। খেয়াল করে দেখবেন এখানে তারা ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট, ওভারভিউ স্টেটমেন্ট সবগুলো প্যারাগ্রাফকে একসাথে গ্রুপ করে দিয়েছে, যেটা করাটা ঠিক হয় নাই। এখানে ইন্ট্রোডাক্টরি যে লাইনটা আছে বা সেন্টেন্সটা আছে এটাকে একটা প্যারাগ্রাফে দেওয়া উচিত ছিল বা একটা লাইনে দেওয়া উচিত ছিল, তারপরে একটা গ্যাপ দিয়ে ওভারভিউ স্টেটমেন্টটা দেওয়া উচিত ছিল, তারপরে এই যেই প্যারাগ্রাফগুলো আছে এগুলোকে অন্তত 2টা প্যারাগ্রাফে ভাগ করা উচিত ছিল, তারপর একটা কনক্লুডিং স্টেটমেন্ট দেওয়া উচিত ছিল। এই যে প্যারাগ্রাফিং এর কথাটা আমি বললাম, প্যারাগ্রাফিংটাও কিন্তু কোহেরেন্স অ্যান্ড কোহেশনের সাথে রিলেটেড। সে যেহেতু ভালোভাবে প্যারাগ্রাফিং করে নাই, সে কোহেরেন্স অ্যান্ড কোহেশনে আবারও কম মার্ক স্কোর করবে। লুকিং ফার্স্ট অফ অল অ্যাট গোয়িং টু ক্যাফেজ, এই সেন্টেন্সটা কিন্তু এই ফ্রেজটা হয় নাই, এই ফ্রেজটা গ্রামাটিক্যালি ভুল। এটা এভাবে বলা উচিত ছিল, ফার্স্ট অফ অল ইফ উই টেক আ লুক অ্যাট cafes, but if we take a look at the percentage of people going to cafes for purchasing coffee or tea, এভাবে করে স্টেটমেন্টটা শুরু করা উচিত ছিল। এটা কিন্তু হয় নাই। লুকিং ফার্স্ট অফ অল অ্যাট গোয়িং টু ক্যাফে এটা হয়নি। It was most characteristic of Melbourne and Hobart at 64 and 63%. এই পুরো সেন্টেন্সটাই আসলে গ্রামাটিক্যালি ভুল, কারণ মেলবোর্ন এবং হোবার্টের ক্যারেক্টারিস্টিক তো এটা না, এটা হচ্ছে মেলবোর্ন এবং হোবার্টের মানুষদের ক্যারেক্টারিস্টিক। সো এখানে তারা বলতে চাচ্ছে যে যারা ক্যাফেতে যায়, আমরা যদি এখানে দেখি যে ক্যাফেতে যারা যায় তারা হচ্ছে যে এই গ্রে মার্ক করা যারা তারা। সো সে এখানে বলতে চাচ্ছে ফার্স্ট অফ অল ইট ওয়াজ মোস্ট ক্যারেক্টারিস্টিক অফ মেলবোর্ন অ্যান্ড হোবার্ট, মানে মেলবোর্নের কথা বলছে, হোবার্টের কথা বলছে, যাদের সবচেয়ে বেশি মানুষজন ক্যাফেতে গিয়ে তারা হচ্ছে কফি বা টি পারচেস করতো বা কনজিউম করতো। এইখানে সবচেয়ে ভালো হতো যদি সে এভাবে বলতো যে ফার্স্ট অফ অল ইফ উই টেক আ লুক অ্যাট দ্য পপুলেশন বা অ্যাট দ্য পার্সেন্টেজ অফ পিপল অথবা রেসিডেন্টস, এখানে যেমন রেসিডেন্টস বলা হয়েছে, who went to a cafe for coffee or tea, Melbourne and Hobart had the highest percentage of such people. অথবা Melbourne and Hobart had the highest percentage of people who went to a cafe for coffee or tea in the last 4 weeks. So এই জায়গাটাতে কিন্তু সেন্টেন্সটাকে আরো সুন্দর করে ফ্রেজ করলে আরো বেটার হতো। তারপরে আমরা দেখতে পাচ্ছি সিডনি was comparably high at just over 60%, followed by Brisbane at over 55%, and finally Adelaide at under 50%. সো এই জায়গাটাতেও কিন্তু ওভারঅল সেন্টেন্স স্ট্রাকচারটা আরো অনেক বেটার হতে পারতো। সে কি বলেছে যে সিডনি ওয়াজ কম্পারেটিভলি হাই অ্যাট জাস্ট ওভার 60%, মানে এইখানে সিডনিকেও তারা বলছে যে হ্যাঁ সিডনিও আসলে হাই, কিন্তু সবচেয়ে হাই হচ্ছে মেলবোর্ন এবং হোবার্ট, তারপরে হচ্ছে সিডনি। সো এখানে সে হয়তো বা এটাই বলতে পারতো যে সিডনি ওয়াজ অলসো দ্য পার্সেন্টেজ অফ পিপল ইন সিডনি going to a cafe for coffee or tea was also significantly high at just over 60%, তাইলেও হয়ে যেত। তারপরে বলেছে followed by Brisbane at over 55% and finally Adelaide at under 55%। এখানে কথা হচ্ছে যে সবগুলো সিটির কিন্তু ইন্ডিভিজুয়ালি আমাদেরকে তথ্য দেওয়ার দরকার নাই। এখানে আমরা মূলত যেই হাই পয়েন্টগুলো রয়েছে বা যে হাইলাইটগুলো রয়েছে সেগুলোর কথা বললেই হবে। যেমন এখানে হোবার্ট ইজ ডেফিনেটলি হাইলাইট, অনেক হাই, তারপরে মেলবোর্ন ইজ ডেফিনেটলি হাইলাইট, অনেক হাই। তারপরেও সে চাইলে কিন্তু খুবই সহজে আর বাকি সিটিজের কথা না বললে জাস্ট অ্যাডেলেডের কথা বললেও হতো, কারণ অ্যাডেলেডেরটাও হাইলাইট। অ্যাডেলেড সবচেয়ে কম, যে when it came to going to a cafe for coffee or tea in the last 4 weeks, the percentage of people who did so in Adelaide was the lowest, মানে অ্যাডেলেডের সবচেয়ে কম পার্সেন্টেজ মানুষজন ক্যাফেতে গিয়ে কফি খেত। আচ্ছা, তারপর আমরা যদি আগাই, ঠিক এই জায়গাটাতেই খুবই ভালো হতো সে যদি একটা প্যারাগ্রাফ ব্রেক দিত এবং পরবর্তী প্যারাগ্রাফ থেকে কথা বলা শুরু করতো, কিন্তু সে সেটা করেনি। Adelaide was the only city where people bought more instant coffee by a slight margin, 50%. এই সেন্টেন্সটাতে সে কি বোঝাতে চাচ্ছে যে Adelaide was the only city where people bought more instant coffee. People bought more instant coffee by a slight margin, 50%. I guess সে এখানে যেটা বলতে চাচ্ছে যে অন্য সব সিটির ক্ষেত্রে ইনস্ট্যান্ট কফি কিন্তু এই যেই ক্যাফেতে গিয়ে কফি খাওয়ার যে টেন্ডেন্সি আছে তাদের থেকে কম, মানে সবার ক্ষেত্রে কিন্তু ইনস্ট্যান্ট কফিটা দেখবেন ক্যাফে থেকে কম, কিন্তু শুধুমাত্র অ্যাডেলেডের ক্ষেত্রে ইনস্ট্যান্ট কফিটা আরো বেশি মানুষজন খেত। তো এটা কিন্তু আসলে ভালো একটা জিনিস সে নোটিস করতে পেরেছে। এখানে সে আরো সুন্দর করে সেন্টেন্সটা বলতে পারতো যে
Adelaide was the only city where people bought more instant coffee than cafe bought coffee অথবা cafe bought tea. আর এখানে মার্জিনটাও সে চাইলে বলতে পারতো, বা মার্জিনটা এখানে আসলে অত বলার দরকারও নেই, কারণ এই মার্জিনটা খুবই ছোট। যেখানে অ্যাডিলেডের একটা হচ্ছে 50%-এর একটু নিচে, সো 49% ধরা যাইতে পারে, আর এখানে ইনস্ট্যান্ট কফিটা হচ্ছে 50%-এর কাছে। সো এখানে সে চাইলে খুবই ইজিলি এই পার্সেন্টেজ মার্জিনটা না বলে জাস্ট এটাই বলতে পারতো যে ইট ওয়াজ দি অনলি সিটি যেখানে it was the only city where people tended to consume more instant coffee than cafe bought coffee or tea. তারপরে খেয়াল করে দেখবেন এখানে সে এই কথাটা বলেছে যে ইন হোবার্ট ইনস্ট্যান্ট কফি পারচেসেস স্টুড অ্যাট 54%, মানে এই যে হোবার্ট আছে সেইখানে 54% মানুষজন ইনস্ট্যান্ট কফি কিনতো, মানে এই জায়গাটা। আচ্ছা ঠিক আছে, তারপরে কি বললো, ahead of Brisbane at 52%, মানে ব্রিসবেইন সেটা 52%-এ আছে, 52% থেকে বেশি হোবার্টে খেত। এটা খুব একটা চোখে পড়ার মতো তথ্য না, এভাবে আলাদা করে আসলে বলার দরকার ছিল না। সে এখানে খুবই সহজে চাইলে ওভারঅল ট্রেন্ডটার কথা বলতে পারতো, যে ধরেন আমরা একটু আগেই দেখেছি যে বলেছিল ওই রকম করেই যে হোবার্টে হাই, তারপরে হয়তো বা ব্রিসবেইনে হাই, সবচেয়ে হাই কোনটাতে ছিল এবং সবচেয়ে লো কোনটাতে ছিল এটা বললেও কিন্তু হয়ে যেত। এখানে এতগুলো সিটির কথা আলাদা করে ahead of Brisbane, Melbourne at 48% and lastly Sydney, এত কিছু বলার দরকারই ছিল না, কারণ এখানে ডিফারেন্সটা চোখে পড়ার মতো না। সো এটা আমরা এত আলাদা করে না বলে আমরা জাস্ট ওভারঅল ট্রেন্ডটার কথা বলতে পারতাম যে সবারই হচ্ছে 45-এর থেকে একটু বেশি, তো এটা হচ্ছে 45 সবচেয়ে লো এবং সবচেয়ে হাই হচ্ছে 54%-এর আশেপাশে। সো সবারটাই 45 থেকে 54%-এর আশেপাশে হাই, মানে ওভারঅল আমরা যদি বলতে চাই যে when it came to instant coffee purchasing habits, all the cities had purchasing in all the cities the percentage of residents that bought instant coffee ranged from between 45 to 46, এটা 46 হবে বা 45 হবে। সো 45% টু এখানে হচ্ছে 54%। আমরা ওভারঅল ট্রেন্ডের কথাটাও বলে দিতে পারতাম, with Hobart standing at the highest percentage of instant coffee consumption, যেটা হচ্ছে কত 54%-এর মতো, which was 54%, and সবচেয়ে লোয়েস্ট হচ্ছে সিডনি, and Sydney with the least at 46% বা 45%। এখানে দুটো বললেই হবে যেহেতু এটা খুবই মার্জিনাল একটা ডিফারেন্স। সো এরকম একটা জেনারেল লাইন বলে দিলেও কিন্তু এখানে হয়ে যেত। তারপরে সে আরেকটা জিনিস করেছে, খেয়াল করে দেখবেন, and lastly Sydney জাস্ট ওভার 45%-টা সে ব্র্যাকেটে দিয়েছে। এটা কিন্তু কোনো দরকারই নেই এইভাবে ব্র্যাকেটে দেওয়ার। সে আমরা যেভাবে বলেছি সেন্টেন্সটা ওভাবে লিখলে ব্র্যাকেটে এইভাবে দেওয়ার দরকারই হতো না। সো এই জাতীয় যেই লেখাগুলো আছে যেখানে আমরা এই যে ব্র্যাকেটে এরকম করে দিয়ে দিই, সেগুলো একাডেমিক রাইটিং এভাবে না লিখলেই বেটার, একটা সেম ফ্লোতে লিখে ফেললেই বেটার হয়। স্টকিং আপ অন ফ্রেশ কফি ওয়াজ বিলো 45% ফর অল সিটিজ, মানে সে এইখানে একটা ভালো কাজ করেছে, যেটা হচ্ছে ফ্রেশ কফির ক্ষেত্রে জেনারেল আইডিয়াটা আগে দিয়ে দিয়েছে যে যখন ফ্রেশ কফির কথা আসে সব ফ্রেশ কফির ক্ষেত্রেই সবাই হচ্ছে 45%, মানে 45%-এর নিচে ওভারঅল ওদের পার্সেন্টেজ কনজাম্পশন বা পার্সেন্টেজ অফ সিটি রেসিডেন্টস যারা কনজিউম করতো। সো এইখানে ভালো কাজ করেছে জেনারেল একটা তথ্য দিয়ে। It was most common in Sydney 44%, যেখানে আমরা যদি সিডনিটা খুঁজে বের করি, সিডনিটা হচ্ছে আমরা যদি এখানে ফ্রেশ কফির কথা বলি, হ্যাঁ ঠিক আছে, সিডনি সবচেয়ে হাইয়েস্ট, যেটা হচ্ছে 43 বা 44%-এর দিকে। মেলবোর্ন at 42%, it was most common in Sydney 44% and Melbourne 42%। আচ্ছা, হোবার্ট ওয়াজ নেক্সট। আগেন আমি যেটা বলছি এখানে আবার সে একটা কাজ করেছে, যেটা হচ্ছে আবার লাইন বাই লাইন প্রত্যেকটা সিটিটা আলাদা আলাদা করে বলেছে যে হোবার্ট ওয়াজ নেক্সট at 39% and Adelaide and Brisbane were much lower and nearly level at around 34%। যে অ্যাডিলেইড এবং ব্রিসবেনেরটা আমরা যদি তাদের ফ্রেশ কফি পারচেজেসগুলো দেখি, তাহলে অ্যাডিলেইড এবং ব্রিসবেনেরটা হচ্ছে যেটা হচ্ছে দুইটাই 34%-এর আশেপাশে। সো নিয়ারলি লেভেল অ্যাট অ্যারাউন্ড 34%। এই যেই ফ্রেজটা সে ইউজ করেছে এটা ভালো করেছে, খুব মানে এটা খুব সুন্দর একটা ইউনিক ভোক্যাবুলারির ইউজেজও রয়েছে। সো এটা ভালো করেছে সে, কিন্তু এই জায়গাটাতে আমার মনে হয় যে এতগুলো সিটির আলাদা আলাদা না বলে সে জাস্ট হাই পয়েন্টসগুলো বা লো পয়েন্টসগুলো বলে ভালো করেছে। এর আগে আমরা দেখেছি যে অনেকগুলো ক্ষেত্রে সে প্রত্যেকটা সিটিটা আলাদা আলাদা করে বলেছে, যেটা দরকার ছিল না। এখন আমরা যদি ওভারঅল এই রাইটিং টাস্কের কথা বলি, তাহলে সবচেয়ে প্রথমে এই রাইটিং টাস্কটা যেই জায়গাটাতে কম মার্ক পাবে সেটা হচ্ছে
সেন্টেন্স স্ট্রাকচার। আমরা অনেকগুলো জায়গায় দেখেছি যে সে সেন্টেন্স স্ট্রাকচারিংগুলো খুব ক্লামজিভাবে করেছে। যেমন এই যে প্রথম দিকের আমরা যে লাইনটা দেখেছিলাম, সেই লাইনটাতে সে সহজেই চাইলে লাইনটাকে ভেঙে দুভাগ করে একটা কম্পাউন্ড অথবা কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে পারতো, লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করে ভাগ করতে পারতো, তাইলে আরেকটু মার্ক পেতো। লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করলে সে কোহিশন অ্যান্ড কোহেরেন্সেও মার্ক পেতো। সেন্টেন্স স্ট্রাকচারটা একটু সুন্দর অ্যাডভান্স সেন্টেন্স স্ট্রাকচার করলেও সে কোহেরেন্স অ্যান্ড কোএফিশিয়েন্টে মার্ক পেতো, সেটা সে করে নাই। ওভারঅল এখানে যেই সেন্টেন্সগুলো রয়েছে এখানেও আমি আপনাদেরকে বলেছি যে প্রত্যেকটা সিটিটা আলাদা আলাদা করে পার্সেন্টেজ দেওয়া দরকার ছিল না। যদি ওর সেন্টেন্স স্ট্রাকচারগুলোকে হাই পয়েন্ট, লো পয়েন্ট এবং জেনারেল ট্রেন্ডের মধ্যে ভাগ করতো তাহলে ভালো হতো। আপনাদেরকেও যখন এরকম বার চার্ট বা কোনো ধরনের লাইন গ্রাফ ডিফাইন করতে হবে, ডিসক্রাইব করতে হবে, আপনারাও চেষ্টা করবেন সবচেয়ে প্রথমে চোখে পড়ার মতো হাই পয়েন্ট যেটা আছে এবং লো পয়েন্ট যেটা আছে এই দুটো নিয়ে কথা বলতে, তার পরবর্তীতে হচ্ছে জেনারেল ট্রেন্ড যেটা আছে সেটা নিয়ে কথা বলতে। নাইলে একদম প্রত্যেকটা যে সিডনি 54%, মেলবোর্ন 55%, ব্রিসবেন 40%, এভাবে করে প্রত্যেকটা আলাদা আলাদা করে বলার দরকার নেই। চোখে পড়ার মতো তথ্যগুলো বলবেন, তাহলে সেন্টেন্স স্ট্রাকচারটা বেটার হবে। তাছাড়া আমরা যদি টাস্ক অ্যাচিভমেন্টের কথাও বলি, আমার যেটা মনে হয়েছে যে এই জায়গাটাতে আমাদেরকে সামারাইজ করতে বলেছে ইনফরমেশনটা। খেয়াল করে দেখবেন এখানে টাস্ক অ্যাচিভমেন্টে মূলত মার্ক থাকে হচ্ছে যে আমাদেরকে প্রশ্নে যেই কাজটা করতে বলা হয়েছে ওই কাজটা আমরা প্রপারলি করতে পারছি নাকি বা করতে পেরেছি নাকি, পুরো কোয়েশ্চেনটা অ্যান্সার করতে পেরেছি নাকি। এখানে আমাদেরকে বলেছে সামারাইজ দ্য ইনফরমেশন বাই রিপোর্টিং মেইন ফিচার। মেইন ফিচারগুলোকে রিপোর্ট করতে বলেছে, যে কারণে আপনার প্রত্যেকটা শহরকে আলাদা আলাদা করে রিপোর্ট করার কিন্তু দরকার নাই। মেইন ফিচারগুলো নিয়ে কথা বললেই এটা বেস্ট হতো। মেক কম্প্যারিজনস ওয়্যার রেলেভেন্ট। এই যে ক্যান্ডিডেটটা আছে সে কিছু কিছু জায়গায় কম্প্যারিজনস অবভিয়াসলি করার চেষ্টা করেছে। যেমন অনেক ক্ষেত্রে সে একটা জায়গায় বলেছিল, খেয়াল করে দেখবেন যে অ্যাডিলেড ওয়াজ দ্য অনলি সিটি ওয়্যার পিপল গট মোর ইনস্ট্যান্ট কফি বাই আ স্লাইট মার্জিন। মানে সব সিটির মধ্যে দেখা গিয়েছিল যে ইনস্ট্যান্ট কফি কম পারচেস করা হতো অন্যগুলোর তুলনায়, কিন্তু অ্যাডিলেড ওয়াজ দ্য অনলি সিটি যেখানে ইনস্ট্যান্ট কফি বেশি পারচেস করা হতো। এটা সুন্দর একটা অবজারভেশন ছিল। এরকম ধরনের যে কি অবজারভেশনগুলো আছে এগুলোই তার রাইটিং আরও বেশি থাকলে সে টাস্ক অ্যাচিভমেন্টে আরও বেশি মার্ক পেত, কারণ সে মেইন ফিচারগুলো নিয়ে রিপোর্ট না করে প্রত্যেকটা ফিচার ইন্ডিভিজুয়ালি রিপোর্ট করতে গিয়েই তার টাস্ক অ্যাচিভমেন্টে মার্কটা কমে যাবে। কোহেশন অ্যান্ড কোহেরেন্স নিয়ে তো আমরা অলরেডি কথা বলেছি। লেক্সিক্যাল রিসোর্সের ক্ষেত্রে আমি বলবো যে এই যে ক্যান্ডিডেটটা ছিল সে কিন্তু ওভারঅল বেসিক টাস্ক অ্যাচিভ করতে পেরেছে লেক্সিক্যাল রিসোর্সের ক্ষেত্রে। যেমন প্রথম প্যারাটাকে সামারাইজ, প্যারাফ্রেজ করার উপর একটা মার্ক থাকে, সে প্যারাফ্রেজ করেছে। ওভারভিউ স্টেটমেন্ট লেখানোতে একটা মার্ক থাকে, সেটাও সে করতে পেরেছে। কিন্তু ওভারঅল খেয়াল করে দেখবেন যে সে খুব একটা বেশি আনকমন ভোক্যাবুলারি কিন্তু ইউজ করেনি, খুবই বেসিক ভোক্যাবুলারি ইউজ করেছে। এবং অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে তার ভোক্যাবুলারিগুলো খুবই ইউজুয়াল, মানে দৈনন্দিন জীবনে আমরা যেরকম ভোক্যাবুলারি ব্যবহার করি সেরকম। IELTS রাইটিংয়ে আপনাকে কিছু কিছু জায়গায় অ্যাডভান্স ভোক্যাবুলারি ইউজ করতে হবে, কিন্তু এই অ্যাডভান্স ভোক্যাবুলারিটা রেলেভেন্টও হতে হবে। সো এই ক্ষেত্রে সে যে জায়গাটাতে একটু শর্ট ফল করেছে সেটা হচ্ছে তার অ্যাডভান্স ভোক্যাবুলারি ইউজেজে। সে আনকমন ভোক্যাবুলারি তেমন একটা ইউজ করতে পারে নাই, বাট রেলেভেন্ট ভোক্যাবুলারি ইউজ করেছে। সো আমরা কমপ্লিটলি ওকে এখানে জিরোও দিব না, সে রেলেভেন্ট ভোক্যাবুলারি ইউজ করেছে, বাট ইউনিক অ্যাডভান্স ভোক্যাবুলারি তেমন একটা ইউজ করতে পারে নাই। গ্রামাটিক্যাল রেঞ্জ এবং অ্যাকুরেসিতে আমরা দেখেছি যে সেন্টেন্স স্ট্রাকচার কনস্ট্রাকশনে তার অনেকগুলো জায়গায় ভুল ছিল। যেমন আমরা এখানে দেখেছি লুকিং ফার্স্ট অফ অল অ্যাট গোয়িং টু ক্যাফেস। গোয়িং টু ক্যাফেস তো একটা ইনসিডেন্ট, আমরা কিন্তু চাইলে গোয়িং টু ক্যাফেজে তাকাতে পারবো না, তাই না? আমরা মানুষজনগুলোর দিকে তাকাতে পারবো, আমরা জিনিসের দিকে তাকাতে পারবো, কিন্তু আমরা তো ক্যাফে গোয়িং এর দিকে তাকাতে পারবো না। আপনারা কি ভুলটা বুঝতে পারছেন? সো এই জায়গাটাতে এখানে যে কনস্ট্রাকশনটা, গ্রামাটিক্যাল কনস্ট্রাকশনটা সে করেছে এটা ভুল করেছে। ইট ওয়াজ মোস্ট ক্যারেক্টারিস্টিক, ঠিক আছে। তারপর আমরা আরেকটা জায়গায় দেখেছি যে স্টকিং আপন ফ্রেশ কফি, ঠিক আছে, স্টকিং আপন ফ্রেশ কফি সে এখানে সুন্দর একটা ওয়ার্ড ইউজ করার চেষ্টা করেছে, ইউনিক ওয়ার্ড ইউজ করার চেষ্টা করেছে। কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে যে আমরা যখন IELTS রাইটিং টাস্ক অ্যাটেম্প্ট করছি এটা কিন্তু পিওরলি একাডেমিক রাইটিং। একাডেমিক রাইটিংয়ে সাধারণত আমরা যেটা চেষ্টা করব খুবই একাডেমিক ফর্মাল ইংলিশ ব্যবহার করতে। সো এই ক্ষেত্রে আমার মনে হয় যে স্টকিং আপ না বলে অন্য কোনো একটা যদি ওয়ার্ড ইউজ করা যেত, হয়তো বা এমন হতে পারতো যে আমরা এখানে বলতে চাচ্ছি যে সে ফ্রেশ কফি ওয়াজ বিলো, স্টকিং আপ ফ্রেশ কফি ওয়াজ বিলো 45% ফর অল সিটিজ। এখানে কিন্তু স্টকিং আপ ফ্রেশ কফি না বলে সে বলতে পারতো পারচেজিং, বলতে পারতো বাইং,
তাইলেও কিন্তু হতো। এখানে স্টকিং আপটা আমার ইনফর্মাল মনে হচ্ছে, সো এটা এইভাবে না বললেই বেটার হতো। সো যে লেক্সিক্যাল রিসোর্সে আসলে গ্রামাটিক্যাল রেঞ্জ এবং অ্যাকুরেসিতেও আসলে সে হচ্ছে যে খুব বেশি ভালো করেনি, কারণ দেখা গিয়েছে বিভিন্ন জায়গায় আমরা কিছু গ্রামাটিক্যাল এরর পেয়েছি, সেন্টেন্স কনস্ট্রাকশনটা আমাদের খুব একটা বেশি স্মুথ হয়নি বা ভালো হয়নি। আমি ওভারঅল লাইন বাই লাইনও ফিডব্যাক কিন্তু দিয়েছিলাম। সো এই জায়গাটাতে ও মোটামুটি অ্যাচিভ করতে পেরেছে, বাট ও খুব একটা বেশি যে একদম হাই ব্যান্ড স্কোর পাওয়ার মতো টাস্ক দিয়েছে তা না। এই যে রাইটিংটা আছে সেটা ইজিলি 6 স্কোর করার মতো, কিন্তু 6.5 এর বেশি এটা স্কোর করার মতো না, কারণ এখানে ফার্স্ট অফ অল সে তো টাস্ক অ্যাচিভ খুব একটা বেশি করতে পারেনি, কারণ আমাদেরকে মেইন যে ফিচারগুলো রয়েছে সেই ফিচারগুলো রিপোর্ট করতে পারার কথা বা করার কথা, কিন্তু সে হচ্ছে যে খুব দেখা গিয়েছে যে একটা চার্ট দেখে হুবহু যা দেখছে তা সে লিখে দিয়েছে, এটাকে সামারাইজ ঠিক মতো সে করতে পারেনি। সো আমি এটাকে বলবো যে এটা একটা ব্যান্ড 6 রাইটিং, কিন্তু এটাকে আরও ভালো করার জন্য আরও অ্যাডভান্স ভোকাবুলারি ইউজ করা দরকার ছিল, আরও কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করার দরকার ছিল, গ্রামাটিক্যাল যে মিস্টেকগুলো করেছে সেগুলো অ্যাভয়েড করার দরকার ছিল, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে টাস্ক অ্যাচিভমেন্ট রয়েছে, টাস্ক অ্যাচিভমেন্টে আমাদের এখানে সামারাইজ করতে বলেছে, মেইন ফিচারগুলো রিপোর্ট করতে বলেছে, ও যে লাইন বাই লাইন এতগুলো রিপোর্ট করেছে এটা না করলে বেটার হতো, তাহলে ইজিলি এটা আরেকটু হায়ার ব্যান্ড স্কোর করতে পারতো। এরই মধ্যে আমাদের টাস্ক 1টা কিন্তু শেষ হয়ে গিয়েছে, আমরা এখন টাস্ক 2তে মুভ অন করব। চলুন দেখি যে এখানে তারা আমাদেরকে টাস্ক 2তে কি বলেছে। টাস্ক 2তে বলেছে, ইন সাম কান্ট্রিজ ওনিং আ হোম রাদার দেন রেন্টিং ওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর পিপল। ওয়াই মাইট দিস বি দ্য কেস? ডু ইউ থিঙ্ক দিস ইজ আ পজিটিভ অর নেগেটিভ সিচুয়েশন? খুবই গুরুত্ব দিয়ে দেখবেন, এখানে কিন্তু তারা আমাদেরকে কয়েকটা জিনিস বলেছে। প্রথমে তারা আমাদেরকে স্টেটমেন্ট দিয়েছে যে কিছু কিছু দেশে একটা বাসা ওন করা বা কেনা রাদার দেন রেন্টিং ওয়ান, মানে ভাড়া নেওয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মানে কিছু কিছু দেশে দেখা যায় মানুষজন একটা ভাড়া বাসায় থাকার চেয়ে নিজের ওন করা বাসায় থাকাটাই তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট হয়। ওয়াই মাইট দিস বি দ্য কেস? প্রথম প্রশ্ন হচ্ছে আমাদেরকে এটা অ্যান্সার করতে হবে যে এটা কেন হয়ে থাকে, তোমার কি মনে হয়? সো আপনি যখন আপনার রাইটিং টাস্ক অ্যাটেম্প্ট করবেন আপনাকে কিন্তু এই প্রশ্নের জবাব দিতে হবে যে কেন। তারপরে যে প্রশ্নের জবাব দিতে হবে সেটা হচ্ছে, ডু ইউ থিঙ্ক দিস ইজ আ পজিটিভ অর নেগেটিভ সিচুয়েশন? যে আপনার ওপিনিয়ন কি, আপনার কি মনে হয় এটা ভালো যে মানুষজন এখন তাদের কেনা ওন করা বাসায় থাকতে চায় বেশি রেন্টেড বাসা থেকে, নাকি ডু ইউ থিঙ্ক ইটস ব্যাড, যে এটা কি সমস্যা নাকি? তারপরে আমাদেরকে ওরা একটা প্রম্পট দিয়েছে, খেয়াল করে দেখবেন, বলেছে গিভ রিজনস ফর ইয়োর আনসার অ্যান্ড ইনক্লুড এনি রেলেভেন্ট এক্সাম্পলস ফ্রম ইয়োর নলেজ অর এক্সপিরিয়েন্স। যে যাই অ্যান্সার আপনি দিবেন না কেন আপনাকে সেটার কারণ দিতে হবে এবং রেলেভেন্ট এক্সাম্পল দিতে হবে বা সঠিক উদাহরণও দিতে হবে। আচ্ছা, আমরা এখন অ্যান্সারটা দেখি। একটা স্যাম্পল অ্যান্সার আমাদের কাছে আছে। আমাদের স্যাম্পল অ্যান্সারটা আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়ার্ড কাউন্ট 293। আমরা জানি টাস্ক 2তে 250 ওয়ার্ডসের একটা মিনিমাম ওয়ার্ড লিমিট থাকে, মানে আমাদের অন্তত পক্ষে 250 শব্দ লিখতেই হয়। এটা বাড়িয়ে 270 280 করাই যেতে পারে, 293 কিন্তু অন দ্য হায়ার এন্ড, মানে এটা অ্যাকচুয়ালি অনেক বেশি ওয়ার্ড লিমিট হয়ে গিয়েছে, এক্সিড করে ফেলেছে। সবসময় চেষ্টা করবেন 270 থেকে 280-র মধ্যে রাখার। আচ্ছা, তারপর আমরা দেখি যে সে এটা কিভাবে লিখেছে। Many people today value owning their home over renting. In my opinion, this is part of a natural human desire for security and prestige, but it contains risk. তো সে এখানে যে কাজটা করেছে খেয়াল করে দেখবেন, একদম প্রথম যে লাইনটা আছে, many people today value owning their own home over renting, এই লাইনটাকে সে প্যারাফ্রেজ করেছে, which is essential. এটা কিন্তু আপনার প্রত্যেকটা রাইটিং টাস্কে, আপনার টাস্ক 1 হোক বা 2 হোক, ওরা প্রথম লাইনে যে কথাটা বলে থাকে সেই কথাটাকে প্যারাফ্রেজ করতেই হয়, এটার জন্য আলাদা মার্ক থাকে। সে প্যারাফ্রেজ করেছে, সে বলেছে মেনি পিপল টুডে ভ্যালিউ ওনিং দেয়ার হোম ওভার রেন্টিং। এখানে সে ভ্যালিউ না বলে খুবই ইজিলি প্রেফার বলতে পারতো, যে মেনি পিপল টুডে প্রেফার ওনিং দেয়ার হোম ওভার রেন্টিং ইট, অথবা মেনি পিপল টুডে প্রেফার বাইং দেয়ার ওন হোম ওভার রেন্টিং ইট। সেভাবেও বললে ভালো হতো। এরপরে সে বলেছে, খেয়াল করে দেখবেন, ইন মাই ওপিনিয়ন this is part of a natural human desire for security and prestige, but it contains risk. সো খুব সুন্দর করে সে কিন্তু এখানে বুঝিয়েছে যে তার ওপিনিয়নে সাধারণত মানুষজন এটাই চায় যে সিকিউরিটি বা নিরাপত্তার জন্য সে নিজেদের একটা বাসা চায়, এটা স্বাভাবিক, অ্যান্ড প্রেস্টিজ মানে একটু সম্মানের জন্য,
but it contains risk. সে বলেছে যেটা স্বাভাবিক, মানুষজন এটা চায়, কিন্তু এটার কিছু রিস্কও রয়েছে, এটার কিছু সমস্যাও রয়েছে। দেখি যে তারপরে কি বলেছে সে। আচ্ছা, এর আগে আমরা একটু দেখে নেই যে এই যে সেন্টেন্সটা সে লিখলো, ইন মাই ওপিনিয়ন দিস ইজ পার্ট অফ আ ন্যাচারাল হিউম্যান ডিজায়ার থেকে রিস্ক পর্যন্ত, এই সেন্টেন্সটাকে সাধারণত একটা থিসিস স্টেটমেন্ট বলে। কি বলে? একটা থিসিস স্টেটমেন্ট। এই থিসিস স্টেটমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি প্রথমে যখন আপনার প্যারাফ্রেজ করা স্টেটমেন্টটা দিলেন, মানে এই মেনি পিপলটা প্যারাফ্রেজ ছিল, তাই না? এই সেন্টেন্সটা প্যারাফ্রেজ করা একটা সেন্টেন্স ছিল, এই সেন্টেন্সকে প্যারাফ্রেজ করেছে, প্রশ্নর সেন্টেন্সটাকে। সো এটার পরে একটা থিসিস স্টেটমেন্ট লিখতে হয়, যে থিসিস স্টেটমেন্টটার মাধ্যমে আপনি ওভারঅল আপনার প্যারাগ্রাফে কি নিয়ে কথা বলছেন সেই জিনিসটা একটু সামারাইজ করে দিতে হয়। সো সে খুব সুন্দর করে সামারাইজ করেছে সেটা। তারপরে কি বলেছে একটু দেখি। এখন সে বডি প্যারাগ্রাফে মুভ করেছে। সে বলেছে দ্য সোর্স অফ দিস ডিজায়ার ইজ আ নিড ফর স্টেবিলিটি অ্যান্ড রেসপেক্ট। মানে সে প্রথমে তার থিসিস স্টেটমেন্টের ফার্স্ট হাফ নিয়ে কথা বলছে, যেখানে সে বলেছে ইটস আ পার্ট অফ আ ন্যাচারাল হিউম্যান ডিজায়ার ফর সিকিউরিটি অ্যান্ড প্রেস্টিজ। কি বলেছে? দ্য সোর্স অফ দিস ডিজায়ার ইজ আ নিড ফর স্টেবিলিটি অ্যান্ড রেসপেক্ট। তারপরে বলেছে এটা হচ্ছে তার টপিক সেন্টেন্স, মানে স্টেবিলিটি এবং রেসপেক্টের কারণেই তারা আসলে এটা চায়। অ্যান ইন্ডিভিজুয়াল হু ডাজ নট ওন, তারপরে তার সাপোর্টিং ডিটেল দিতে হবে, যে সাপোর্টিং ডিটেল দিয়ে সে হচ্ছে এই স্টেটমেন্টটাকে, এটাকে বলে হচ্ছে টপিক সেন্টেন্স। এই টপিক সেন্টেন্সটাকে তার সাপোর্ট করতে হবে। অ্যান ইন্ডিভিজুয়াল হু ডাজ নট ওন দেয়ার হোম মাস্ট পে রেন্ট টু আ ল্যান্ডলর্ড। আচ্ছা, this hangs over them and necessitates maintaining a job with a steady salary and balancing rent against each other. এইখানে একটা জিনিস সে মিস করেছে, খেয়াল করে দেখবেন। এই জায়গাটাতে একটা এস বসার কথা এখানে, with a steady salary and balancing rent against each other's living expenses। তো এখানে কিন্তু সে গ্রামারের জন্য একটা মার্ক কম পাবে, কারণ সে গ্রামাটিক্যাল একটা মিস্টেক করেছে। আচ্ছা, তারপরে কি বলেছে? once a person owns their own home they are then able to spend their money more freely and consider different employment, এখানে different employments হবে, without the fear of becoming homeless। আবারও সে একটা grammatical mistake করেছে। moreover having a home lends an air of respectability, only the wealthy are able to buy। এইখানে আবারও খেয়াল করে দেখবেন, এই জায়গাটাতে সে টু মিস করেছে, একটা প্রেপোজিশনাল এরর হয়েছে আবারও। only the wealthy are able to buy a house and most homeowners take pride in the size and condition of their home as a sign of their social standing। আমরা এটা দেখতে পাচ্ছি যে এই প্যারাগ্রাফটাতে সে খুব সুন্দর করে একটা কাজ করেছে, সেটা হচ্ছে যে তার যে টপিক সেন্টেন্স রয়েছে সেই টপিক সেন্টেন্সকে সাপোর্ট করার জন্য যথেষ্ট সাপোর্টিং ডিটেল সে দিয়েছে। সে বলেছে এটার সোর্স এই যে ডিজায়ার টু ওন আ হোম, এটার সোর্স হচ্ছে আসলে একটা স্টেবিলিটি এবং রেসপেক্ট খোঁজার যে নিড আছে সেটা। তারপরে এটাকে সে খুব সুন্দর করে বিভিন্ন সাপোর্টিং ডিটেল দিয়ে সাপোর্টও করেছে, কিন্তু বেশ কয়েকটা গ্রামাটিক্যাল মিস্টেকও সে করেছে, যেটার কারণে তার মার্ক কাটা যাবে। তারপরে কি? তারপরে এখন সে হচ্ছে তার যেই সেকেন্ড পার্টটা ছিল, ইট কন্টেইনস রিস্ক বাট ইট কন্টেইনস রিস্কস, ওই জায়গাটা নিয়ে সে বিস্তারিত আলাপ করেছে। কি বলেছে? nonetheless home ownership is a negative trend as it forces unrealistic expectations on millions। এখানে এভাবে না বলে কথাটা কিন্তু সে এইভাবেও বলতে পারতো যে nonetheless home ownership can be burdensome for people as it forces unrealistic expectations on them অথবা on millions। এখানে আমি যদি burdensome শব্দটা ইউজ করতাম খুব সুন্দর করে, কিন্তু আমার একটু অ্যাডভান্স ভোকাবুলারি ইউজ করা হতো। অলসো এই যেই কথাটা আছে যে হোম ওনারশিপ ইজ আ নেগেটিভ ট্রেন্ড, এটা কিন্তু এভাবে না বলাটা সেন্স মেক করছে না। আমরা এখানে বলতে চাচ্ছি যে হোম ওনারশিপ ইজ সিন নেগেটিভলি, তাই না? যে মানুষজন এটাকে নেগেটিভলি দেখে। সো নেগেটিভ ট্রেন্ড তো না, তাই না? এটা তো একটা ট্রেন্ড না, এটা একটা অকারেন্স, এটা একটা এমন একটা জিনিস যেটা নেগেটিভ চোখে দেখা হয়। ইটস নট আ ট্রেন্ড। ট্রেন্ড ইজ সামথিং যেটা ওভার টাইম অনেক চেঞ্জ হয়। কোনো একটা জিনিস যখন ওভার টাইম অনেক চেঞ্জ হয় বা ওভার টাইম তার মধ্যে কি কি চেঞ্জেস আছে সেটাকেই তো ট্রেন্ড বলে। সেটা তো এখানে রং ওয়ার্ড ইউজ করেছে ও। তারপরে বলেছে মোস্ট পিপল লিভ ইন সিটি অ্যাপার্টমেন্টস উইথ রেন্ট অ্যান্ড আর নট কেপেবল অফ বাইং আ হাউস। মানে মোস্ট পিপল লিভ ইন সিটি অ্যাপার্টমেন্ট উইথ রেন্টস অ্যান্ড আর নট এবল
are not capable of buying a house. এখানে most people live in city apartments with rents না বলে most people live in city apartments and have to pay rents, অথবা আমরা এভাবে বলতে পারতাম have to pay hefty rents, মানে অনেক একটা বড় অ্যামাউন্টের রেন্ট তাদেরকে দিতে হয়, and are not capable of buying a house. The pressure to buy one is likely to engender feelings of inadequacy and resentment towards the upper class. তারপরে সে বলেছে, খেয়াল করে দেখবেন, the pressure to buy one is likely to engender feelings of inadequacy and resentment towards the upper classes. মানে সে বলতে চাচ্ছে এই যে বাসা কেনার একটা প্রেশার থাকে, এই প্রেশারটার কারণে মানুষজনের মধ্যে আপার ক্লাসের প্রতি একটি রিজেন্টমেন্ট চলে আসে, একটা ফিলিং অফ ইনঅ্যাডিকুয়েসি নিজেদের প্রতি চলে আসে। সো এখানে সে খুব ভালো কাজ করেছে, সে এখানে এনজেন্ডার শব্দটা ইউজ করেছে, হুইচ ইজ অ্যান অ্যাডভান্স ভোকাবুলারি, তারপরে রিজেন্টমেন্ট ইউজ করেছে, ইনঅ্যাডিকুয়েসি ইউজ করেছে, খুব ভালো কিছু শব্দ সে এখানে ব্যবহার করেছে। দিস ফেমাসলি ফুয়েলড দ্য subprime mortgage scandals of the early 2000s in the United States, when millions borrowed more money than they could afford to buy homes, then defaulted on their payments and lost a lifetime of investment. খুব ভালো একটা সেন্টেন্স, এখানে সে খুব সুন্দর করে খুব ইন্টারেস্টিং কিছু ভোকাবুলারি ইউজ করেছে, যেমন ফুয়েলড, তারপরে সে একটা এক্সাম্পল দিয়েছে আর্লি 2000s-এ ইউএসএতে একটা স্ক্যান্ডাল হয়েছিল, সেই স্ক্যান্ডালটার কারণে কিভাবে আসলে অনেকজন অনেক টাকা লস করেছে, সব কিছুর কথা বলেছে, যেটা অ্যাকচুয়ালি মেইন টপিকটার সাথেও রেলেভেন্ট। সো ভালো কাজ করেছে। হ্যাড দিস সেম পিপল অপ্টেড টু রেন্ট, they would have saved more money and could have invested in other forms of capital such as the stock market. খুব ভালো একটা সেন্টেন্স স্ট্রাকচার, ইউনিক অ্যাডভান্স একটা সেন্টেন্স কনস্ট্রাকশন, যে এই সেম মানুষগুলো যদি রেন্ট নিত তাহলে তারা আরো অনেক টাকা বাঁচাতে পারত এবং ইনভেস্ট করতে পারত। অনেক ক্ষেত্রে দেখবেন যে এই যে স্ট্রাকচারটা আছে, যে ইফ দিজ সেম পিপল হ্যাড ইনভেস্টেড, অনেক ক্ষেত্রে ইফের পরিবর্তে এই জায়গাটাতে হ্যাড ব্যবহার করা হয়, যে হ্যাড দিস সেম পিপল অপ্টেড টু রেন্ট, বা হ্যাড দিস সেম পিপল চোজেন টু রেন্ট আ হোম অথবা রেন্ট অ্যান অ্যাপার্টমেন্ট। সেটা কিন্তু অনেক সময় হয়, এটা একটা অ্যাডভান্স স্ট্রাকচার, খুব ভালো হয়েছে। ইন কনক্লুশন, এটা হচ্ছে তার কনক্লুডিং প্যারাগ্রাফ। ইন কনক্লুশন, ওনিং আ হোম ইজ ইনেটলি ডিজায়ারেবল, মানে আমরা এটা মন থেকে আসলে অনেক বেশি চাই যে আমাদের একটা নিজস্ব বাসা থাকবে, বাট ইন দি এন্ড, এখানে একটা কমা হওয়ার কথা ছিল, ও আচ্ছা, এইখানে ইন দি এন্ড it causes হওয়ার কথা, but in the end causes more harm than good due to the pressure it places on individuals. এই সেন্টেন্সটাতে অসুবিধা নেই, কিন্তু আমি হলে এই জায়গাটাতে একটা কমা দিতাম, কারণ এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, কিন্তু যে in conclusion owning a home is innately desirable, but in the end it causes more harm than good due to the pressure it places on individuals. তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যায় সেন্টেন্সটা। Many people have learned this lesson and home ownership may begin to decline in the future, যে অনেকেই এটা আসলে শিখে ফেলেছে এবং আস্তে আস্তে ভবিষ্যতে হোম ওনারশিপ ডিক্লাইনও করতে পারে। খুব সুন্দর করে সে ডিক্লাইন ইউজ করেছে, আমরা কিন্তু খুবই সহজে চাইলে ফল ইউজ করতে পারতাম, কিন্তু ফল ইউজ না করে সে আরেকটু লেস ইউজড ওয়ার্ড ডিক্লাইন ব্যবহার করেছে এবং সুন্দর করে তার এসেটা শেষও করে দিয়েছে। এখানে খেয়াল করে দেখবেন তার ওয়ার্ড কাউন্ট 293, আমরা ওয়ার্ড কাউন্ট নিয়ে আগেই কথা বলেছি, এটা 270 to 280 মধ্যে রাখতে পারলে ভালো হতো। ওভারঅল তার প্যারাগ্রাফিংয়ে মার্ক সে ভালোই পাবে। আমি এখানে দেখতে পাচ্ছি যে সে মোটামুটি যেটা করেছে হচ্ছে যে প্যারাগ্রাফিং ঠিক রেখেছে, প্যারাফ্রেজিং করেছে, থিসিস স্টেটমেন্ট রেখেছে, টপিক সেন্টেন্স, সাপোর্টিং ডিটেল রেখেছে, এখানেও টপিক সেন্টেন্স রেখেছে। খেয়াল করে দেখবেন ওয়াই দিস মাইট বি দ্য কেস, সে প্রথম প্যারাগ্রাফে অ্যান্সার করেছে ডু ইউ থিঙ্ক দিস ইজ আ পজিটিভ অর নেগেটিভ সিচুয়েশন, সে এইখানে যেটা করেছে হচ্ছে যে একটা নিউট্রাল অ্যান্সার রেখেছে। খেয়াল করে দেখবেন ও এখানে এটার পজিটিভ দিকগুলো নিয়েও ডিসকাস করেছে, আবার এটা যে নেগেটিভ দিকগুলো রয়েছে নেগেটিভ দিকগুলো নিয়েও ডিসকাস করেছে, বাট ওভারঅল তার আনসার একটু নেগেটিভের দিকেই, যে আসলে রেন্ট করলেই ভালো, হোম ওনারশিপে অনেক ধরনের সমস্যা হয়, সে একটা স্ক্যান্ডালের এক্সাম্পল দিয়েও মোটামুটি অ্যান্সারটা এলাবোরেট করতে পেরেছে। ওভারঅল আমি যা বলবো যে এটা ইজিলি 6.5 লেভেলের রাইটিং হতে পারে, কিন্তু আমি এর বেশি তাকে দিব না, কারণ এই জায়গাটাতে সে গ্রামারে অনেক জায়গায় অনেক ভুল করেছে। আমরা দেখতে পেরেছি যে একবার যদি গ্রামারের মিস্টেক হতো তাহলে এক্সামিনার হয়তো বা সেটা ইগনোর করতো, কিন্তু যেহেতু সে বারবার একই টাইপের গ্রামার, প্রেপোজিশন ভুল করেছে, সেন্টেন্স স্ট্রাকচার ভুল করেছে, কমা স্প্লাইস রেখেছে, এক জায়গায় সে আদার লিখে ফেলেছে আদার্সের পরিবর্তে, সো এই ধরনের যে ভুলগুলো আছে এগুলোর জন্য কিন্তু অনেক মার্ক
মার্ক কাটা যায়। 6 থেকে 6.5 এই রাইটিংটা হয়তো বা ইজিলি স্কোর করতে পারতো, কিন্তু এর বেশি স্কোর করতে পারতো না, কারণ এর বেশি স্কোর করতে হলে আরও অনেক কম্প্যাক্ট হতে হয় রাইটিং, আরও অনেক অ্যাডভান্স ভোকাবুলারি ইউজেস থাকতে হয়। সে কিছু কিছু জায়গায় আমি দেখেছি অ্যাডভান্স ভোকাবুলারি ইউজ করেছে, কিন্তু ওভারঅল সে তার যে গ্রামাটিক্যাল মিস্টেকসগুলো ছিল সেগুলো অনেক বেশি ছিল, এবং এই কারণেই দেখা যাবে হয়তোবা সে এর বেশি স্কোর করতে পারবে না। রাইটিংয়ে কিন্তু অনেক অ্যাডভান্স ভোকাবুলারিতে ইউজ করতে হয়, বাট অনেক একাডেমিক হতে হয় আমাদের ল্যাঙ্গুয়েজটা। সো আই বিলিভ যে ওই জায়গাটাতে এই রাইটিংটা আরও অনেক বেটার করতে পারতো। এরই মধ্যে আমাদের এই রাইটিং টেস্টটা কিন্তু শেষ হয়ে গিয়েছে। আগামী ক্লাসে আপনাদের সবার সাথে আবারও দেখা হবে। আপনার যদি এই মক টেস্ট সলিউশন ভিডিওটি পছন্দ হয়ে থাকে, তাহলে আরও অ্যাডভান্স টিপস অ্যান্ড টেকনিক্স শিখে আইএলসে আপনার কাঙ্ক্ষিত স্কোরটি পেতে ভর্তি হয়ে যান আমার পূর্ণাঙ্গ আইএলস কোর্সে। কোর্সটি পেতে ভিজিট করুন 10minuteschool.com অথবা ডাউনলোড করুন 10 Minute School অ্যাপ। যে কোনো জিজ্ঞাসায় কল করুন 16910 নম্বরে।